কিশোর কিশোরী বয়সে সবারই শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। আশেপাশে সবকিছুকে তারা নতুন করে দেখতে শেখে। শরীরের পাশাপাশি তাদের মনোসামাজিক পরিবর্তন শুরু হয়। এই পরিবর্তনের প্রভাবে এই বয়সী ছেলেমেয়েরা এক ধরনের সমস্যায় পড়ে। এই সমস্যার কারণে তাদের আচরণে প্রকাশ পেতে পারে অবাধ্যতা। মা বাবা এই অবাধ্য আচরণ সামলাতে হিমশিম খেয়ে যান। তারা বিষয়টিকে সন্তানের অপরাধ হিসেবে গণ্য করে তাকে ধমক দিয়ে থাকেন, কিন্তু তাদের সঙ্গে রূঢ় আচরণ করে ধমক দিয়ে ঘরে আটকে রেখে সমস্যার সমাধান করা যাবে না। বয়সন্ধিকালের কিশোর কিশোরীদের অবাধ্য আচরণকে সামনে দিতে হলে অভিভাবক, বিশেষত বাবা মাকে হতে হবে সহনশীল। বুঝতে হবে তাদের নিজেদের সন্তানকে, তাকে সময় দিতে হবে। কর্মজীবী বাবা মায়ের জন্য সময় বের করা কষ্টকর হলেও সন্তানকে দেওয়ার মতো একান্ত কিছু সময় বের করতেই হবে। অন্তত রাতের খাবারে কিংবা ছুটির দিনগুলোতে একসাথে খাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় আলাপ সেরে নেওয়া এবং বুঝিয়ে বলা যে ওদের সুন্দর ভবিষ্যতের জন্যই মা বাবার এই ব্যস্ততা ও ত্যাগ স্বীকার। প্রিয় শ্রোতা, আপনার সঠিক যত্ন ও পরিচর্যায় আপনার আদরের সন্তানের আচরণ হয়ে উঠুক উৎকৃষ্ট, এই প্রত্যাশা রেখে শুরু করছি ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রিয় শ্রোতা, জীবনের জন্য ম্যাগাজিন অনুষ্ঠানের আজকের আয়োজনমালায় রয়েছে কিশোর কিশোরীদের আচরণগত উৎকৃষ্টতা বিষয়ক আলোচনা, মাঠ প্রতিবেদন এবং একটি কবিতা। এই বিষয়গুলো নিয়েই শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি তাপস বড়ুয়া। সন্তানকে বুঝিয়ে বলুন যে আপনার জীবনে সে কতখানি গুরুত্বপূর্ণ। তার ভালো ও সৎ মানুষ হিসেবে গড়ে ওঠা তার নিজের জন্য এবং পরিবারের জন্য কতখানি জরুরি। আপনার সন্তান যে অনন্য, এই আত্মবিশ্বাস তার মাঝে জাগিয়ে তুলুন। জীবনের বেড়ে ওঠার প্রতিটি ধাপ ও এর স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো নিয়ে সন্তানের সাথে আলোচনা করে বুঝিয়ে বলুন। প্রিয় শ্রোতা, প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি কিশোর কিশোরীদের আচরণগত উৎকৃষ্টতা বিষয়ক আলোচনায়। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কক্সবাজার সদর হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, কিশোর কিশোরীদের আচরণগত পরিবর্তন হয় কেন? শ্রোতাবৃন্দদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে কিশোর কিশোরী কি, তাদের বয়স সীমা কীরকম। আমাদের কিশোর কিশোরী বলতে আমরা 10 থেকে 19 বছর বয়সী যে আমাদের একটা বয়স, একটা সন্ধিক্ষণ, এই সময়টাকে আমরা কিশোর কিশোরী বলি, ওদের জীবনের এই সময়টাকে। সেক্ষেত্রে এই সময়টাতে শৈশবকাল থেকে ওরা শারীরিক মানসিক পরিবর্তনের মাধ্যমে তারা কিশোরে উপনীত হয়। এই সময়টাকে বলে বয়ঃসন্ধিকাল। এই সময় তাদের শারীরিক কিছু হরমোনগত বৈশিষ্ট্য কিছু চেঞ্জ হয়, মানসিক চেঞ্জ হয়, তারা পারিপার্শ্বিক পরিবেশের প্রতি যে তাদের যে প্রতিক্রিয়া ওটাও চেঞ্জ হয়। ফলে তাদের যে শারীরিক মানসিক আচার আচরণগত পরিবর্তন, এটার মূলত পরিবর্তনের কারণ হলো তাদের বয়ঃসন্ধিকালের পরিবর্তন, হরমোনাল যে পরিবর্তন প্লাস শারীরিক মানসিক যে পরিবর্তন, সেটাই। জি, মানে আপনি বলতে চাইছেন যে এটা প্রকৃতিগতভাবে হয়। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আসলে এই সময়ে বাবা মা কিংবা তার পরিবার এবং শিক্ষকদের করণীয়টা যদি আপনি বলতেন আমাদের। শৈশবকালে আমাদের বাচ্চারা তাদের বাবা মা যেটা বলবে, তাদের শিক্ষকরা যেটা বলবে ওইটাই শুনতে অভ্যস্ত এবং তারা সেটা মেনে চলতো। যখনই সে বয়ঃসন্ধিকালে একটু তার মধ্যে শারীরিক মানসিক পরিবর্তন দেখা দিচ্ছে, হরমোনাল বা যেটা প্রাকৃতিক পরিবর্তন হলে, সে তখন দেখছে তার নিজস্ব একটা আত্মপরিচয় গড়ে উঠছে। ফলে তার পছন্দ অপছন্দ, সে কি করবে না করবে, তার একটা আত্মনিয়ন্ত্রণ, যেটা তার নিজস্ব একটা পছন্দকে একটু তুলে ধরার, বা বাবা মা যেটা বলছে বা শিক্ষক যেটা বলছে এটা না শোনার, বা তার নিজস্ব যে একটা অভিমত আছে সেটা তুলে ধরার একটা তাদের মধ্যে আকাঙ্ক্ষা বা চেষ্টা দেখা যায়। ফলে দেখা যায় যে ওই সময় আমাদের পিতামাতা এবং শিক্ষকদেরকে ওটার প্রতি সম্মান দেখাতে হবে, কারণ তার মধ্যে তখন একটা স্বকীয়তা বা আত্মপরিচয় গড়ে ওঠে।
ফলে সেও কিছুটা বুঝতে শুরু করে যে তার পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে তারা কি করছে, কেন করছে। হ্যাঁ, ফলে মা বাবা তখন উচিত হবে না তাকে জোর করে সিদ্ধান্তটা চাপিয়ে দেয়া। এবং এই সময় দেখা যায় যে তারা বন্ধু বান্ধব দ্বারা অধিক প্রভাবিত হয়, তারা পারিপার্শ্বিক পরিবেশ প্রতি প্রভাবিত হয়, তারা অনেক কৌতূহলী হয়ে ওঠে এবং তাদের যে শারীরিক যে পরিবর্তন এবং এই যে সেক্স এডুকেশন বা প্রজননতন্ত্রের যে তাদের একটা সক্ষমতা তখন দেখা দেয়। ফলে ওইসবের সাথে পরিবেশের সাথে তারা একটা জানা যে আগ্রহ, যা কৌতূহল, ওইটা তাদের মধ্যে অনেক বেশি থাকে এবং এই বয়সেই তাদের বিভিন্ন জিনিস আগ্রহ বা কৌতূহলবশত মাদকতা এবং যে অধিক ঝুঁকি নেয়, আমাদের যেটা স্ট্যান্ডিং যেটা আমরা পাচ্ছি মোটর সাইকেলে বা বিভিন্ন মারাত্মক যে অ্যাক্সিডেন্ট যেটা হচ্ছে সেটা, তারপর বিভিন্ন ড্রাগসের প্রতি যেটা আসক্তি, প্লাস বিপরীত লিঙ্গের যদি আসক্তি এবং বিভিন্ন ইপটিজিং, তাকে বুঝতে হবে সে কতটুকু পারবে, কি আচরণটা তার জন্য ভালো, কোনটা আচরণ সে করতে পারবে না। সে এই জিনিসগুলো বাবা মাকে তাদেরকে তুলে ধরতে হবে। এবং আমাদের দেশে যেটা এখনও আমরা গড়ে তুলতে পারি না, সেক্স এডুকেশন যেটা প্রজনন বিকাশ, তার এই সময় যে কী চেঞ্জ হয় তাকে যদি আমরা এগুলো বোঝাই, এগুলো তার স্বাভাবিক চেঞ্জ, এগুলো পরিবর্তন, এটার জন্য তাকে এই জিনিসগুলো তার জানতে হবে এবং এই আচরণটা তার পক্ষে সঠিক এবং তার বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ থাকবে, সেটাই স্বাভাবিক, এটা হবে, এটা প্রাকৃতিক। কিন্তু সে কোন কথাটা বলতে পারবে, কোন আচরণটা তার জন্য ভালো এবং কোন আচরণটা তার সীমা অতিক্রম, তাকে সেটা বুঝতে হবে। আমাদের পিতামাতাকে তাহলে এগুলো জোর না করে তাদের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে এগুলো বুঝিয়ে বলতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেটা হচ্ছে তার আচরণ এবং আমাদের পরিবারের সাথে তার বোঝাপড়ার যে বিষয়টি বলছেন, সেটি আসলে আমিও মনে করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার পরবর্তী যে বিষয়টি আপনার কাছে জানার, সেটি হচ্ছে কিশোর কিশোরীদের আচরণে এই বয়সটাতে উদ্ধত্তের কারণ কি বলে মনে করেন? প্রথমত আমরা যদি কারণগুলো দেখি, একটা হলো বংশগত কিছু জিনিস, ওদের উদ্ধত্তের কিছু আমরা জেনেটিক কিছু জিনিস, এগুলো সামান্য। দ্বিতীয় হলো পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে মা বাবার দাম্পত্য সম্পর্ক, মা বাবার যে পরিবারের সন্তানদের প্রতি ওনাদের আচার আচরণ, ওনারা কি ওনাদের প্রতি শারীরিক বা মানসিক শাসন করছে কিনা, চাপিয়ে দিচ্ছে কিনা, মানে অথরিটি প্যারেন্টিং যেটা বলে, মানে আমি যেটা বলবো সেটাই শুনতে হবে, ওর কথা শুনছে না, মানে পারস্পরিক বিনিময়টা হচ্ছে না, চাইল্ড অ্যাবিউজ। আর একটা হলো পারিপার্শ্বিক যে আমাদের চাচা চাচি, আত্মীয় স্বজন, চাচাতো ভাই বোন, পরিবার ছাড়া বাকি যারা আছে, এদের দ্বারা আমাদের বিশেষ করে কিশোরীদের কিছু যৌন নির্যাতন হচ্ছে। এটা হয়তো ওরা বলে না, কিন্তু এটার জন্য তাদের চরম একটা ওদের মানসিক চাপ দেখা যায়। আর কিছু হলো বন্ধু বান্ধব দ্বারা প্রভাবিত, কৌতূহলবশত তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, তারা সবকিছু বাধা অতিক্রম করবে, এই সময় না মানার একটা প্রক্রিয়া দেখা যায়। এবং বিভিন্ন ড্রাগস যেমন সিগারেট, উচ্ছৃঙ্খল বন্ধু তারা বেশি প্রভাবিত হয়। এখানে এই জন্য হরমোনাল প্রভাবটা একটু আছে, যা তাদের যে প্রজননতন্ত্রের বিকাশ হয়, বিভিন্ন পর্নোগ্রাফি বা বিভিন্ন অপসংস্কৃতির যে দিকে ঝুঁকে পড়ে। এই সময় যদি সঠিক গাইডলাইন্স বা ওদেরকে যদি আমরা সঠিক নিয়মটা আমরা দিতে না পারি, চাপিয়ে দিই, ফলে তাদের মধ্যে উদ্ধত্ত দেখা যায়। বাবা মা বলছে যে তোমাকে এটা করতে হবে, সে বলছে না, বন্ধু বান্ধবের সাথে বাইরে যাবো। এই যে কনফ্লিক্ট, এই যে সংঘর্ষ, এটা বাবা মা যদি তার মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে, তাকে যদি কাউন্সিলিং করে সবকিছু বুঝিয়ে বলতে, তাহলে কিন্তু এটা অনেকটা চলে আসছে, চাপিয়ে দেওয়া যাবে না। ফলে দেখা যায় তাদের উদ্ধত্তের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। এটাই মূলত প্রধান কারণ। ধন্যবাদ। আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই শিশু কিশোররাই হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের জাতি গঠনে তারাই হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তো এতক্ষণ বললাম পরিবার এবং তার বাবা মা, তার শিক্ষকদের আচরণ সম্পর্কে। সেক্ষেত্রে আমরা কিশোর কিশোরীদের আচরণ কেমন হওয়া উচিত বলে মনে করি? কিশোর কিশোরীদের আচরণগত যে পরিবর্তন, যেটা মানসিক শারীরিক যে পরিবর্তন, ওটা যদি আমরা পরিবার এবং আমাদের শিক্ষক এবং সামাজিক যে পরিবেশ, হ্যাঁ, আমরা যদি রাষ্ট্রীয়ভাবে পাঠ্যপুস্তকে যে আমরা চ্যাপ্টারগুলো রাখছি শেখার জন্য, সেক্স এডুকেশন, যৌন শিক্ষা, সব কিছু যদি আমরা রাখি, তাহলে এখান থেকে আমরা সুন্দর একটা ধারণা পাই তাদের আচার আচরণ কীরকম হওয়া উচিত। কিশোর কিশোরীদের আচার আচরণ হওয়া উচিত, তারা সব কিছু বুঝতে শিখবে, তারা তাদের মতামত অবশ্যই দিবে। তাকে বুঝতে হবে যে তার মতামত দেওয়ার তার অধিকার আছে, কিন্তু তাকে বুঝতে হবে যে তার কোন জায়গায় সে সীমা লঙ্ঘন করবে, কোন জায়গায় সীমা লঙ্ঘন করবে না, এবং আরেকজন যে মতামত দিচ্ছে তার মতামতের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে। দ্বিতীয় কথা হলো, তাকে বুঝতে হবে যে পরিবারের বাবা মা কখনো খারাপ চায় না এবং বন্ধু বান্ধবকেও তার ভালো চায়, কিন্তু বন্ধু বান্ধব অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ওনারা অনেক বেশি আবেগে বশীভূত হয়, অনেক বেশি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই জন্য বাবা মার সাথে সবকিছু শেয়ার করতে হবে, বাহিরে যাই হোক বাবা মার সাথে শেয়ার করতে হবে, বাবা মাকেও ওকে ওটা উৎসাহ দিতে হবে যে শেয়ার করুক, এবং সেই সিদ্ধান্ত যেটা নিচ্ছে বাবা মাকে ওটা কিছুটা হলেও তার সাথে একটু মানিয়ে চলতে হবে।
চাপিয়ে দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো তার শারীরিক যে চেঞ্জগুলো হচ্ছে, কিশোরীদের যে শারীরিক চেঞ্জ হচ্ছে, তার এই যে বয়সন্ধিকাল, তার যে মাসিক শুরু হয়, এই সময় মা বাবাকে ওই কিশোরীকে সাপোর্ট দিতে হবে। এবং ছেলেদের ক্ষেত্রে যে বীর্যস্খলন বা কিছু একটু এগ্রেসিভনেস, যে আমরা উদ্যতের কথা বললাম, একটু হবে, এটা আমরা যদি কাউন্সেলিং করতে পারি যে এটা তোমার স্বাভাবিক প্রক্রিয়া, এবং তোমার কণ্ঠস্বর যে ভারী হচ্ছে, তোমার পেশি যে হচ্ছে, এগুলো স্বাভাবিক, এটা আমাদের সবারই হয়েছে, এটা প্রাকৃতিক। এটা একটা পারিবারিক গেল। এবং সামাজিক যে আচার শিষ্টাচার, যেটা ওদেরকে এটা শেখাতে হবে। এবং আমাদের যে মুরব্বী, তাদেরকে সম্মান দেয়া, সালাম দেয়া, এটা শেখাতে হবে। এটা একটা জিনিসগুলো। এবং প্রাতিষ্ঠানিক যে ব্যাপারে, স্কুলে ঠিক মতো যাওয়া, টিচারের যে কাজ দিচ্ছে ওগুলো মেনে চলা, স্কুলে যে নিয়ম কানুন আছে এগুলো মেনে চলা, তারপর যে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে, উপাসনালয় আছে, ওখানে নিয়মিত যাওয়া, ইমাম, তারপর আমাদের পুরোহিত, ওদের কথাবার্তা শোনা, এগুলো ওদেরকে উৎসাহিত করতে বলে। এটাই আমাদের নর্মস, এটাই আমাদের রীতি, আমাদের এর মধ্যে থাকতে হবে। এবং দেশের প্রতি ভালোবাসা, আমরা দেশকে আমাদের ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, এই দেশের জন্য আমাদের কাজ করতে হবে। এই মানুষগুলোর সাথে আমার সারা জীবন কাটাবো, দেশের প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য, এটাও তাদেরকে বুঝে দিতে হবে। আরেকটা জিনিস, এখন ইন্টারনেট আসক্তি, ট্যাব, কম্পিউটার, মোবাইলে যে ইন্টারনেট আসক্তি, গ্যাজেট, যে এটা দীর্ঘক্ষণ একটা সময় ওরা ওখানে ব্যয় করছে, ফলে তাদেরকে গ্যাজেটকে আমরা দিব না দিয়েও পারবো না। সে না হলে কোনো না কোনোভাবে সে নিবি, কারণ 10 জন আসে, তার না থাকলে সমস্যা হয়ে যাবে। তাহলে তাকে আমরা গ্যাজেট দিব, কিন্তু বলতে হবে যে তার কোন সাইডে সে যাবে, কোন জিনিসটা দেখবে, সে কোনো পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে কিনা, বা ভায়োলেন্স, যেটা ফ্রি ফায়ার বা এরকম কিছু গেমস যেগুলো আছে, এগুলো আসক্তি হচ্ছে না, ওগুলোর জন্য কাউন্সিলিং করতে হবে। তাকে বোঝাতে হবে যে এইটা আমার ভালো আচরণ, এটাতে আমার যাওয়া যাবে না, কারণ এটাতে আমরা মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে যাবো, এবং দীর্ঘমেয়াদী তার এটার জন্য তাকে ভুগতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি আমাদের দর্শকদেরকে জানালেন, যেগুলো আসলে কিশোর কিশোরীদের, তারা যদি এবং তাদের পরিবার যদি সেগুলো মেনে চলতে পারে, তাহলে আসলে আমরা তাদেরকে নিয়ে সুন্দর সমাজ এবং ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। যে বিষয়টি আগেও আপনি বলেছেন যে তাদের আচরণে বন্ধুদের প্রভাব রয়েছে বিস্তর, বন্ধুদের দ্বারা প্রভাবিত হচ্ছে অনেক বেশি, আপনি সুনির্দিষ্টভাবে বলে দিতেন যে আসলে আমার সন্তানের বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে মাতা পিতা কিংবা তার পরিবারের ভূমিকাটা কি হতে পারে? যখন একটা কিশোর কিশোরী তার বন্ধুদের সাথে মিশবে, তখন তার আসলে যাচাইয়ের ক্ষমতাটা তার নাই, এবং সে অনেক সময় যারা বেশি কৌশলী বা যারা বেশি একটু এগ্রেসিভ বা উগ্র, তাদের প্রতি ঝুঁকে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বাবা মাকে বুঝতে হবে তার বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে কার সাথে সে মিশবে, কার থেকে সে দূরে থাকবে, বা একটু কম কথা বলবে, একটু কম মিশবে, এটা বাবা মাকে এটা অবশ্যই ঠিক করে দিতে হবে। এই জন্য তাকে কাউন্সিলিং করতে হবে। এবং আমার ছেলে বা মেয়েটা, আমার কিশোর বা কিশোরীটা কোথায় যাচ্ছে, কোথায় সময় কাটাচ্ছে, সন্ধ্যার পরে কোথাও বের হলো কিনা, হ্যাঁ, তার অধিকাংশ সময় কোন বন্ধুর সাথে কাটাচ্ছে, ওই বন্ধুকে ধরা বলে বাসায় আমরা দাওয়াত দিই, এবং ওই বন্ধুকে আমার অ্যাসেস করা যে ওই বন্ধুর মানসিক ভারসাম্য আছে কিনা, তার পরিবারের মানসিক ভারসাম্য আছে কিনা, ব্রোকেন ফ্যামিলির কিনা। এইসব জিনিস দেখে আমি যে অভিভাবক, আমার কিছু আশ্বস্ত করতে হবে যে আমি তাকে পর্যবেক্ষণ করছি, কিন্তু আমি তাকে চাপিয়ে দিচ্ছি না। সে তার আস্থার যে ব্যাপারটা, আমার ছেলে মেয়ে বা এটা, ওরা তখন বুঝবে যে না, বাবা মা আমার আস্থা আছে, উনি ঠিক করে দিচ্ছে আমি কোথায় যাব, কিন্তু আমাকে চাপিয়ে দিচ্ছে না। ফলে দেখা যাচ্ছে যে সে কি সিনেমা হলে গেল, না কি সে ট্যাবে আসক্ত হলো, না সে কি স্ট্যান্ডিং করলো, না সে ওই গেমিংসে আসক্ত হলো। এই জন্য কোন বন্ধু যে আছে তাদের আচরণকে একটু বাবা মাকে সুপারভিশন করতে হবে। তবে বাবা মার এখানে গিয়ে সরাসরি হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। কাউন্সিলিং মানে ও সিদ্ধান্তকে আমাকে সম্মান দিতে হবে, এবং বোঝাতে হবে যে কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য খারাপ, কোন বন্ধু নির্বাচনটা তার জন্য ভালো হবে। এবং যদি এর বন্ধু নির্বাচনের মধ্যে কোনো বন্ধু এগ্রেসিভ হয়, খুব উদ্যত হয়, তার যদি কোনো অ্যান্টি সোশ্যাল যে পার্সোনালিটি, সমাজ না মানার যে চিন্তাভাবনা, যে এগুলো যদি থাকে, তাহলে ওখান থেকে আমার কিশোর কিশোরীকে একটু দূরে সরিয়ে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে একদম কঠোর হতে হবে। কঠোর হতে সেটা আমাদের পরিবারের মাতা পিতা এবং অভিভাবকদের দমন করতে হবে। অনেক কিছুই আমরা আজকে জানতে পারলাম, আমাদের দর্শক শ্রোতারা জানতে পারলেন যে কিশোর কিশোরী যাদের পরিবারে রয়েছে, আমরা তাদের জন্য একটা বিরাট দিক নির্দেশনা হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ। আপনারা শুনছেন শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। উপেক্ষা একজন কিশোর কিশোরীর আবেগের উপর অনেক বেশি প্রভাব ফেলে, ফলে কোনো ক্রমেই তাকে উপেক্ষা করা যাবে না। কোনো পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের সময় তার মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে।
তাকে ব্যঙ্গ করা বা অপর আরেকজন কিশোর কিশোরীর সঙ্গে তাকে তুলনা করা চলবে না। তার স্বাভাবিক ভালো আচরণকে প্রশংসা করুন, উৎসাহ দিতে হবে, এতে সে এই আচরণগুলো বাড়িয়ে দেবে। প্রিয় শ্রোতা, আমাদের এবারের পরিবেশনা একটি কবিতা আবৃত্তি। কবিতাটি আবৃত্তি করছেন রোজিনা আক্তার রোজি। কিশোর মোরা উষার আলো, আমরা হাওয়া দুরন্ত, মনটি চির বাঁধন হারা পাখির মতো উড়ন্ত। আমরা আসি এই জগতে ছড়িয়ে দিতে আনন্দ, সজীবতায় ভরিয়ে দিতে এই ধরনের আনন্দ। আমরা সরল কিশোর শিশু, ফুলের মতো পবিত্র, অন্তরেতে গোপন মোদের শিল্পগীতি কবিত্ব। জাগাই যদি লাগাই তাদের এই দুনিয়ার হিতার্থ, ভবিষ্যতের নবীন ধরা হবেই তবে কৃতার্থ। যে বীজ আছে মনের মাঝে, চাই যে তারা আহার্য, ফসল লয়ে ফলবে সে বীজ একটু পেলে সাহায্য। একান্ত যার ইচ্ছে আছে, দাম আছে তার কথার তো, এই জগতে অবশ্য সে মানুষ হবে যথার্থ। শোন রে কিশোর ভাইরা আমার, সত্য পথের শরণ্যে, হারিয়ে তোরা যাসনি যেন অমানুষের অরণ্যে। আপনারা শুনছেন ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। বাড়ির ছোট ছোট কাজগুলোতে সন্তানকে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন। নিজের কাজগুলোর প্রতি তাদের দায়িত্ববোধ জাগিয়ে তুলুন। আপনি যে সবসময় সন্তানের পাশে আছেন সেটা আচার আচরণ এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিন। আপনার সন্তানকে সুযোগ দিন যাতে সে মনের ক্ষোভ, দুঃখ, হতাশা আর অসহায়ত্ব আপনার সাথে শেয়ার করতে পারে। প্রিয় শ্রোতা, আমাদের এবারের পরিবেশনা মাঠ প্রতিবেদন ধারণ করেছেন দুর্জয় দাস। এখন কথা বলবো একজন কিশোরী বান্ধবীর সাথে। আপনার নাম? জবা। আচ্ছা জবা, আপনার মা কি আপনার সাথে বন্ধুসুলভ আচরণ করে? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার মাদের সাথে কিভাবে আচরণ করেন? আপনি কি আপনার মায়ের কথা শুনেন? হ্যাঁ, মা আমার সাথে খুব ভালোভাবে আচরণ করে। হ্যাঁ, আমি মায়ের কথা খুব ভালোভাবে শুনি, কথা খুব মানতে চেষ্টা করি, কারণ হচ্ছে উনি তো আমার ভালোই চাইবে, আমার অভিভাবক বলে কথা উনি। আচ্ছা, আপনি আপনার মায়ের কী ধরনের উপদেশ দিয়ে থাকে আপনাকে? মা অনেক ধরনের উপদেশ দিয়ে থাকে, যেমন একটা মা তো চাইবে যাতে তার সন্তান ভালোভাবে মানুষ হোক, ভালোভাবে সবার সাথে কথা বলুক। যেমন মা আমাদেরকে বলে বড়দের সাথে যাতে সম্মান দিয়ে কথা বলি, উঁচু গলায় কথা না বলি, সবার কথা শুনি, সবার সাথে ভালো আচরণ করি। তেমন রাস্তায় যদি যাই, রাস্তার কারোর সাথে যাতে খারাপ আচরণ না করি। কলেজে টিচারদের সাথে, ফ্রেন্ডের সাথে, মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে যাতে ভালোভাবে আচরণ করি। অভিভাবকরা বলে যাতে আমরা খারাপ ছেলে মেয়েদের সাথে না মিশি, সবসময় বাড়িতেই থাকি, মা বাবাকে সাহায্য করি, মা বাবার টুকিটাকি কাজে সাহায্য করি। তারপর সবার জন্য প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে, প্রার্থনা করি যাতে মন পবিত্র থাকে এবং খারাপ কাজে যাতে আমরা লিপ্ত না হই, আমাদের মনটা যাতে পবিত্র থাকে। এই পর্যায়ে কথা বলবো একজন কিশোর বন্ধুর সাথে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ সবুজ। সবুজ ভাই, আপনি কি আপনার মা বাবার কথা শোনেন? অবশ্যই আমি আমার মা বাবার কথা শুনি, যা নির্দেশনা দেয় তেমনভাবে চলাফেরা করি। যেমন যদি বলে মানে খারাপ ছেলেদের সাথে না মিশতে, তাহলে আমি এদের থেকে অ্যাভয়েড করি। আর যেমন মাদকাসক্ত অনেক ফ্রেন্ড আছে, এদের থেকে দূরে থাকতে বলে আমি দূরে থাকি এদের থেকে। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, আর যেমন মা বাবার কাজে সাহায্য করা, পরিবারের কাজে সাহায্য করা, আর চক্রজাটিতে লিপ্ত না হওয়া, ওই সমস্ত বিষয়ে নিষেধ করে। আর মা বাবার এই নির্দেশগুলো আমি মেনে চলি। ধন্যবাদ।
এখন কথা বলবো একজন অভিভাবক মায়ের সাথে। আপনার নাম? ডলি দাস। আচ্ছা, এক পর্যায়ে সন্তান এবং কিশোর কিশোরীদের মধ্যে কিছু আচরণগত ভালো এবং খারাপ দিক লক্ষ্য করা যায়। আপনি আপনার সন্তানকে ভালো করার জন্য কোন ধরনের আচরণের জন্য পরামর্শ দিয়ে থাকবেন? প্রথমে নজর রাখবো আমার ছেলে কি পড়ালেখা ভালোভাবে করতেছে কিনা, সে খেয়াল রাখতে হবে আমার। তাদেরকে বলি বড়দেরকে শ্রদ্ধা করতে, ছোটদেরকে স্নেহ করতে। তাদেরকে বলি প্রার্থনা করতে, প্রার্থনা করলে মন পবিত্র থাকে, যেন খারাপ কাজে লিপ্ত না হয়। কিছু ক্ষেত্রে আমার ছেলে মেয়েরা ফুটপাত রেগে যায়, কিন্তু তাদের কথা শোনার জন্য আমি ওদের সময় দিই। আমি তাদেরকে মাদক থেকে দূরে থাকতে বলি, খারাপ ছেলে মেয়েদের সাথে না মিশতে বলি, ও ছেলেদের সঙ্গে মিশার জন্য পরামর্শ দিই। আমার ছেলে মেয়েদের সকাল থেকে রাত পর্যন্ত কারোর সাথে খারাপ আচরণ করে, এদিকে আমি কেয়ার রাখি। এই পর্যায়ে কথা বলবো একজন অভিভাবক বাবার সাথে। আপনার নাম? আমার নাম সোহেল রানা। আচ্ছা রানা ভাই, আপনি আপনার সন্তানদেরকে সৎ পথে থাকার জন্য কী ধরনের নৈতিকতা আচরণ অনুসরণ করতে বলেন? প্রথমত আমি আমার সন্তানদেরকে যে নৈতিকতা আচরণ যেগুলো শেখাই সেগুলো হচ্ছে তাদেরকে বড়দেরকে সম্মান করতে বলি, ছোটোদেরকে স্নেহ করতে বলি, ভালোবাসতে বলি ছোটোদেরকে। তারপর তারা যেন বিভিন্ন খারাপ কাজ থেকে, যেমন মাদক থেকে দূরে থাকে, মাদকের ভয়াবহ থাবা যেটা আছে সেটা যেন তাদের গ্রাস করতে না পারে, সেই দিকে নজরদারি করি। আর আমার বালিকা মেয়ে যেগুলো আছে তাদেরকে ছেলেদের সাথে কম মেলামেশা করার জন্য এগুলো বলি। তারপর তাদেরকে বেশি রাত পর্যন্ত বাইরে চলাফেরা না করার জন্য ওই দিকে একটু নজরদারি রাখি, এবং আমার ছেলে মেয়েদের আচরণবিধি সবসময় আমি নজরদারি করি। এই পর্যায়ে কথা বলবো একজন ইমাম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাআলা। আমার নাম রাকিব। ইমাম সাহেব, আপনার মুসল্লিদের মধ্যে কিশোর কিশোরীরা যারা আছে তাদের মধ্যে কিছু অনৈতিক অবক্ষয় হয়, কিন্তু তাদের আচরণগত কিছু দিক খারাপ এবং কিছু দিক ভালো লক্ষ্য করা যায়। তার মধ্যে সমাজে ভালো দিকটাই অনেকটা কমে আসছে। আপনি কিশোর কিশোরীদের যে আচরণগত দিকগুলো আরও সুন্দর হওয়ার জন্য কী ধরনের পরামর্শ দিয়ে থাকবেন? বর্তমান সমাজে নতুন কিশোর কিশোরীরা অনেক খারাপ কাজে লিপ্ত হচ্ছে, যার প্রধান কারণ হচ্ছে পরিবার থেকে দেখাশোনার অভাব এবং পরিবারের বিচক্ষণতার অভাব। ইমাম হিসেবে আমি বর্তমান কিশোর কিশোরীর আমি এটাই উপদেশ দিব, যাতে তারা মা বাবার আদেশ মতো চলে এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেসব বিধিবিধান উল্লেখ করে দিয়েছেন সেগুলো যেন অনুসরণ করে চলেন, এবং মা বাবার প্রত্যেকটি আদেশ যেন অনুসরণ করে চলেন। এবং আমি একজন ইমাম হিসেবে তাদের অনুরোধ করব যেন 5 ওয়াক্ত নামাজ তারা প্রতিনিয়ত পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ তারা ধরে রাখতে পারে, কারণ 5 ওয়াক্ত নামাজের দ্বারা তাদের মন এবং শরীরের পাক পবিত্র থাকে, তারা অসৎ কাজে লিপ্ত হতে পারবে না। এখন কথা বলবো একজন স্যারের সাথে। স্যার, আপনার নাম? আমার নাম হচ্ছে রিয়াদ। স্যার, আপনি আপনার ছাত্রছাত্রীদেরকে কোন ধরনের আচরণগত শিক্ষা দিয়ে থাকেন এবং তারা পরিবারে কী ধরনের ব্যবহার করে? একজন শিক্ষক বিশেষ করে ছাত্রছাত্রীদের আচরণগত দিক দিয়ে অনেক বেশি প্রভাব ফেলতে পারে। তারপর বন্ধুবান্ধব তারাও একটা বিশেষ ভূমিকা রাখে প্রত্যেকের আচরণগত দিক দিয়ে, বিশেষ করে যখন হচ্ছে আপনার বয়ঃসন্ধিকালে পা দেয় তখনই ভুল করে বসে। বিশেষ করে মা বাবা যদি বন্ধুত্বসুলভ আচরণ করতে পারে সেক্ষেত্রে হচ্ছে প্রথমত মা বাবা থেকে বেশি পরিমাণে খেয়াল করতে হবে যে তার সন্তান সন্ততি কোথায় যাচ্ছে, কী করতেছে, কার সাথে মিশতেছে। এটাও একটা কিন্তু বড় ফ্যাক্টর। বিশেষ করে এখন আমাদের চারিপাশে যা দেখা যাচ্ছে, মানুষের যে নৈতিক বিবর্জিত কাজ, এগুলো কিন্তু আমাদের পরিবার বন্ধুবান্ধবের প্রভাবেই হচ্ছে। পরিবার যদি ভালো মতো খোঁজখবর না রাখে, এর যদি শিক্ষা দীক্ষা না দিয়ে থাকে, তাহলে সন্তান সন্ততি অবশ্যই খারাপ পথে যাবে। সেহেতু এর দায় মা বাবা এড়াতে পারে না। আমি বলবো, একটা যদি পরিবারের মা বাবা, শিক্ষক, বন্ধুবান্ধব যদি একটা রোল প্লে করতে পারে, তাহলে অবশ্যই একটা স্টুডেন্ট কখনোই বিপদে যাওয়ার সম্ভাবনা থাকে না। এতক্ষণ শুনলাম কিছু মানুষের কথা। সর্বোপরি আমরা বুঝলাম আমাদের নৈতিক আচরণকে প্রাধান্য দিতে হবে এবং মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবার কথা শুনতে হবে, এবং একজন নৈতিক আদর্শবান ব্যক্তি তার আচরণগত দিক দিয়ে তাকে বুঝে যাবে। তার আচরণ যত সুন্দর হবে, ব্যক্তিটি মনও তত সুন্দর হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাছে মানুষটি একটা সম্পদ হিসেবে গড়ে উঠবে। সর্বোপরি আমাদের আচরণের দিক দিয়ে নজর রাখতে হবে যেন আমরা খারাপ আচরণ না করি, বড়দেরকে সম্মান করব, ছোটদের স্নেহ করব, এবং সর্বোপরি আমরা দেশকে ভালোবাসবো। এই বলে আমি দুর্জয় দাস আপনাদের থেকে আজকের মতো বিদায় নিলাম।
সন্তানের সাথে সবসময় ইতিবাচক আচরণ ও প্রশংসা করুন। পরিবার বা নিজ বাসস্থান সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং বাবা মাই সর্বশ্রেষ্ঠ শিক্ষক, বিষয়টি গুরুত্ব সহকারে উপলব্ধি করুন। এই আহ্বান রেখে শেষ করছি ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।